দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যে অনুব্রত মণ্ডলরা যখন পুলিশকে ফোন করে গালাগালি করে সেই সময়তে পুলিশ তাকে জামাই আদর করে, পুলিশ তার বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা নেয় না। কিন্তু আমাদের রাজ্যের শিক্ষকরা তারা যখন নবান্ন অভিযান করতে যান তাদের মনে হয় যেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবাংলার পুলিশ। এই হচ্ছে বাংলার অবস্থা, এক নাম্বার কথা। দু নাম্বার কথা হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসির কাছে সমস্ত তথ্য রয়েছে কারা যোগ্য কারা অযোগ্য তাকে ভাগ করবার জন্য। কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি উদ্দেশ্য করে আসলে যোগ্য অযোগ্য ভাগ করছে না। তার কারণ যারা অযোগ্য তাদের চাকরি বিক্রি হয়েছে তৃণমূলের পার্টি অফিস থেকে। ফলে তাদেরকে যদি অযোগ্য বলে চিহ্নিত করে দেয়, একবার যদি রাজ্য সরকার চিহ্নিত করে দেয়, তাহলে তারা কেউ বাড়িতে থাকতে পারবে না, এ তো দুষ্কর হয়ে যাবে। আপনি ভালোভাবে দেখুন না, কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েও রাজ্য সরকারের আইনজীবী, এসএসসির আইনজীবী তারা গিয়ে সওয়াল করলেন অযোগ্য চাকরি প্রার্থীদের হয়ে। এতদিন ধরে আমরা বলে এসেছি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, আমরা তাদের পাশে আছি। কিন্তু এই সমস্ত ডকুমেন্ট এসএসসির কাছে আছে, সমস্ত ডকুমেন্ট সরকারের কাছে আছে। সরকারকে অবিলম্বে যোগ্য অযোগ্য ভাগ করতে হবে, অবিলম্বে। না হলে শিক্ষক মশাইরা যে পথ বেছে নিয়েছেন সেই পথে তারা এগিয়ে যাবেন। গোটা বাংলার মানুষ, বামপন্থীরা, সিপিআইএম, আমরা তাদের পাশে আছি। দেখুন, রাজ্য সরকার মেনে নিক আর না মেনে নিক এইটা আজকে সবাই বুঝতে পেরে গেছেন। রাজ্য সরকার এতদিন ধরে ধাপ্পাবাজি করছিলেন। তারা যখন বলছিলেন যে আমরা রিভিউ পিটিশন ফাইল করে আমরা সবকিছু ঠিকঠাক করে দেব, আসলে রিভিউ পিটিশন ফাইল করলেও নতুন কিছু তো কাগজপত্র দিতে হবে যে কিসের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য। সেই কাগজ, এই যে ওএমআর ধ্বংস করা হয়েছে, ওএমআর নষ্ট করা হয়েছে, সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে আছে, এসএসসির কাছে আছে। কিন্তু ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্য সরকার এবং এসএসসি, শিক্ষা মন্ত্রক সবাই মিলে একজোট হয়ে তারা যোগ্য অযোগ্য ঝামেলাকে পাকিয়ে রাখতে চাইছে, চাল কাঁকড়কে আলাদা করতে চাইছে না। আর যার জন্য আমাদের যোগ্য যে শিক্ষকরা রয়েছেন তারা বিপদে পড়ছেন, এ চলতে পারে না। দেখুন, রাজ্য সরকারের তো দুকান কাটা। এরা চুরি দুর্নীতি থেকে সিবিআই এর তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে বসে থাকে। ফলে অযোগ্যদেরকে চাকরিতে ফের বসতে দিতে হবে, এ দাবি নিয়ে যদি সুপ্রিম কোর্টে আগামী দিনে রাজ্য সরকার বা এসএসসি যায়, আমরা কেউ তাতে অবাক হব না। দেশের সংবিধানে উল্লেখ আছে, সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে তার কন্ট্রারি কেউ করতে পারবে না। একবার যখন সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে, তার উল্টো দিকে কেউ হাঁটতে পারে না। কিন্তু রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছেন, তার কারণ খুব স্পষ্ট, খুব পরিষ্কার। কারণ যারা অযোগ্য তারা তো চাকরি কিনেছে তৃণমূলের দোকান থেকে, তৃণমূলের পার্টি অফিস থেকে। তাই রাজ্য সরকার যদি বলে দেয় যে এরা অযোগ্য, তাহলে এরা গিয়ে বাড়িতে ছাল চামড়া তুলে নেবে পিঠে। সেই কারণে এরা যোগ্য অযোগ্য সব এক করে রাখতে চাইছে। দাবানলের মতো ছড়িয়ে পড়বে চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। তার কারণ যে টাকা দিয়েছে তার চাকরি যদি চলে যায়, রাজ্য সরকার যদি চিহ্নিত করে দেয়, তাতেও বিপদ। আর যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদেরকে যদি যোগ্য বলে তাদেরকে যদি আলাদা না করে, তাতেও রাজ্য সরকারের বিপদ। যেভাবে চুরি করেছে এর ফল তৃণমূলকে ভোগ করতে হবে। আমরা সিপিআইএম পাশে আছি। দেখুন, রাজ্য সরকার বা এসএসসি তারা যদি এই স্ট্যান্ডেই অবিচল থাকে তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু তারা যদি এই স্ট্যান্ড বদলায়, যোগ্য অযোগ্যর নতুন তালিকা যদি সামনে দেয়, তাহলে রিভিউ পিটিশনে সে রেকর্ডকে নিয়ে গিয়ে রিভিউ পিটিশন সেখানে বদলাতে পারে। কিন্তু রাজ্য সরকার তো চাইছে না নতুন করে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতে। সমস্যা তো সেখানে। তাদেরকে একটাই সাজেশন দেব, রাজ্য সরকার এসএসসি কে চেপে ধরুন, যোগ্য অযোগ্যদেরকে তালিকা বের করতে হবে, যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতে হবে। 1, 2, যে এসএসসি পরীক্ষা নিল 2016 সালে, আপনারা চুরি দুর্নীতি না করেও পরীক্ষা দেওয়ার পরে চাকরি পাওয়ার পরেও সেই চাকরি চলে গেল, তাহলে সেই এসএসসি যদি আবার 2025 সালে এই পরীক্ষা নেয়, কিসের ভিত্তিতে আপনারা নিশ্চিত থাকবেন যে সেই চাকরি থাকবে? যারা একবার দুর্নীতি করেছে তারা সেই দুর্নীতি বারংবার করতে পারে। রাজ্য সরকারকে চেপে ধরুন চারিদিক থেকে।